বলুন তো, দেশপ্রেম কি? প্রথমেই বলে নিচ্ছি, আমি আসলে কোনো রাজনৈতিক দলের না। প্রাইমারি স্কুলে থাকতে, সম্ভবত 4 অথবা 5 থাকতে, ইসলাম শিক্ষা বইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার গল্প পড়েছিলাম। সেখানে পড়তে গিয়ে দেখলাম, মক্কা ছেড়ে মদিনায় যখন যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বারবার মক্কার দিকে নাকি ফিরে তাকাচ্ছিল। এটা দেখে মক্কার মনীষীগণ বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ। তো এই দেশপ্রেমটা আসলে কীভাবে করবেন? ডক্টর মুনীর চৌধুরী বলেন, দেশপ্রেম করতে গেলে আপনি যেখানে আছেন সেখানে আপনার যে দায়িত্বটা আছে সেটা সততার সহিত পালন করবেন, তাহলে আপনার দেশপ্রেম হয়ে যাবে। 5 তারিখ বেলা 11টার দিকে রামপুরা থেকে ছাত্রদের মিছিল আসছিল। অবশ্য সেখানে সাধারণ জনতাও ছিল, শুধু ছাত্র ছিল না। তো মিছিলে জয়েন করলাম, করার পরে বাড়ি ধারার ওইদিকে আগাচ্ছিলাম। যেতে যেতে রাস্তায় অনেকের সাথেই দেখা হলো। অনেকে সেখান থেকে জয়েনও করলেন, আবার অনেকে জয়েন করতে না পারলেও অ্যাপ্রিসিয়েট করতেছিলেন। প্রতিমধ্যেই বেলা একটা আজান দেয়, জোরে আজান। রাস্তায় একটা মাদ্রাসা পড়ে, সেখান থেকেও আমাদের মিছিল থেকে মাদ্রাসার ছেলেমেয়েদের, শিক্ষকদের জয়েন করার জন্য ডাকাডাকি করা হয়। সভাপতি আসবে না, কারণ নামাজটা পড়বে অন্তত। যেতে যেতে দেখলাম আর্মি একটা জায়গায় ব্লক করে আছে রাস্তায়। সেটা দেখেই জনগণ থমকে গেল। পরে আর্মি কিছুক্ষণ পরে বলল যে পাশের রাস্তা দিয়ে যেতে। পাশের রাস্তা দিয়ে আমরা আগালাম। আগাতে আগাতে সামনে আর্মি এবং পুলিশ 2টা ব্লকেজই পড়লো। আর্মি সামনে ছিল, পুলিশ ছিল পেছনে। তো আর্মিদের পর্যন্ত গিয়ে আমাদের যে প্রতিনিধিত্ব করতেছিল সে আর্মিদের সাথে কথা বলল। কথা বলার পরে আমরা ওই পাশে যেতে চাইলাম। হয়তো তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে সবগুলো জানি না আমরা। তারপর পুলিশ ছিল পেছনে কয়েকটা গাড়িতে। পরে আর্মি এবং আমাদের প্রতিনিধি গিয়ে পুলিশদের সাথে কথা বলল। বলার পরে ওনারা বললো যে আমরা আসলে ওই পারে যেতে চাই, আমরা আসলে যেখান থেকে আসলাম রামপুরার ওইদিকে যেতে চাই, তো আমাদের যেতে দেওয়া হোক। পরে রাস্তা তো ভর্তি ছিল আমাদের মিছিলের লোকজন দিয়ে, অনেক বড় মিছিল ছিল। তো রাস্তার মাঝখান থেকে 2 পাশ করে দিল ছাত্র জনতা। 2 পাশ করে দেওয়ার পরে মাঝখান দিয়ে একটা ছেলে পুলিশদের সামনে হেঁটে হেঁটে প্রোটেকশন দিয়ে যাচ্ছেন, মাঝখান দিয়ে পুলিশরা হেঁটে হেঁটে যাচ্ছেন। আর 2 পাশে যে বিখণ্ড হওয়া মিছিল ছিল, তারা সবাই ভুয়া ভুয়া বলে গালি দিতেছিল পুলিশদেরকে। খুব আস্তে আস্তে হাঁটতেছিল। তো আমার মনে হয় পুলিশ বাহিনী যারা ছিল তাদের কাছে ওই অতটুকু পথ পুরো হয়তো কয়েক কিলোমিটারের মতো অনুভব হতে পারে। অবশ্য সব পুলিশ তো আবার খারাপ না, আমরা একচেটিয়ে সব পুলিশকে খারাপ বলতে পারি না। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে সন্ধ্যা, বিকেল, রাত অবধি বাড্ডা থানায় গোলাগুলি হয়েছে। এমনকি আমরা রুম থেকে কয়েকজন শহীদ মিনারে জয়েন করতে গেলেও আমরা বাড্ডা ক্রস করে যেতে পারি না, কারণ সেখানে থানার মধ্যে তখনও গোলাগুলি চলছিল। অনেকে সন্দেহ করতেছিল যে সেখানে হয়তো ইন্ডিয়ার কোনো পুলিশ বাহিনী থাকতে পারে। অবশ্য সন্দেহ করার কারণও ছিল যথেষ্ট। তারা আমার সামনেই দেখা গেল যে 10-15 জনের মতো প্রায় আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল। অনেকে হয়তো মারাও গিয়েছে, তার খবর পাইনি। সন্দেহ করার কারণ হলো গিয়ে, আমরা যখন আসরের নামাজ পড়তে সেখানে একটা মসজিদে গেলাম, মসজিদে জামাতের কিছুক্ষণ পূর্বে থানার ওই দিক থেকে একটা লোক কাঁধে ব্যাগ হাতে নিয়ে প্যান্ট শার্ট পরা, সে ওই দিক থেকে বের হয়ে এদিকে আসছিল। জনগণ তাকে ধোলাই করলো। ধোলাই করার পরে কিছু জনগণ তাকে নিয়ে মসজিদে আসলো সেফটির জন্য, কারণ তাকে না হলে হয়তো মেরে ফেলতো। রক্তাক্ত ছিল সারা গা। তো তাকে সন্দেহ করতেছিল হয়তো উনি ইন্ডিয়ান কোনো বাহিনী হবে, হয়তো বাহিনীর লোক হবে, হয়তো তাকে কোনোভাবে বের করে দেওয়া হচ্ছিল, যেহেতু দেশের প্রধানমন্ত্রী আর নেই।
তো এই কারণে অনেকে হয়তো সন্দেহ করে যে পরবর্তীতে অবশ্য আর্মিদেরও একটা গ্রুপ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। আমরা অনেকেই ইন্ডিয়াকে দেখতে পারি না, তার কারণও আছে। কারণ ইন্ডিয়া বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডোমিনেট করে। অবশ্য ডোমিনেট করার কারণ অনেকটা আমাদের রাষ্ট্রপ্রধানের ওপরও পড়ে। ধরুন ইন্ডিয়া থেকে আমরা কোনো কিছু কিনতে চাই অথবা কোনো একটা ট্রানজ্যাকশান হতে চাইতেছে, তারা বলতেছে যে আমি 100 টাকা হলে এই প্রোডাক্টটা দিব, আমি 100 টাকাতেই রাজি হয়ে গেলাম, বা আমার রাষ্ট্রপ্রধান 100 টাকাতেই রাজি হয়ে গেল, আমার দেশের লাভ লোকসানের কথা চিন্তা করলো না। অথবা হতে পারে যে সে আরও 20 টাকা ধরেই দিয়ে দিল, 120 টাকাই পেল সে। তো এভাবে তারা হয়তো ডোমিনেট করছিল। এটা অনেকটা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের উপর নির্ভর করে যে আমরা আসলে ডোমিনেট হতে চাচ্ছি কি চাচ্ছি না। তাছাড়া ইন্ডিয়া কিন্তু পূর্বে আমাদের বেশ কিছু বা অনেক উপকারও করেছেন, তা অস্বীকার করা যাবে না একদমই। এর বদলাও পেয়েছেন তারা, মানে তার প্রতিদানও হয়তো অনেক জায়গায় পেয়েছেন, এটা অস্বীকার করতে পারবে না তারা। আমরা আসলে অনেক কিছুতেই বায়াসড হয়ে যাই। ধরুন 71-এর দেশ স্বাধীনের গল্প আমি যদি কোনো ইন্ডিয়ান কারো কাছ থেকে শুনি, তারা বলবে যে তারা বলে যে সেখানে বাঙালিদের সাথে পাকিস্তানিদের বিদ্রোহ হচ্ছিল, সেই বিদ্রোহে ইন্ডিয়ানরা সমর্থন জানিয়ে বাঙালিদের সাথে সমর্থন জানিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের লড়াই হয়েছিল। পরে সেখানে ওই অংশটা স্বাধীন হয়ে যায়। মানে তারা বেশিরভাগই চেষ্টা করে যে ইন্ডিয়ানদের সে যুদ্ধে বেশি পার্টিসিপেশন ছিল, অর্থাৎ বেশি তারাই মানে এমনভাবে বলে যে তারাই আসলে যুদ্ধ করেছে, বাঙালি আসলে সহযোগিতা করেছিল সে যুদ্ধে। তো এরকমভাবে তারা প্রকাশ করে, কারণ কোনো ইন্ডিয়ান গল্প বলতেছে। আবার যদি কোনো পাকিস্তানির কাছে শুনি যে আসলে যুদ্ধ নিয়ে তার কিছু কথাবার্তা শুনি, তারা বলে যে 1971-এ ওই পূর্ব পাকিস্তানের লোকজন বিদ্রোহ করতেছিল, সেখানে পরে সে বিদ্রোহে সামিল দিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হয়। পরবর্তীতে ইন্ডিয়ার জন্যে পাকিস্তান তার একটা ভূখণ্ডের অংশ হারায়। পাকিস্তান অনেকটা তাদের গল্পটা এভাবে রিপ্রেজেন্ট করে। আবার যদি কোনো বাঙালির কথা শুনি, তাহলে বলে যে শেখ মুজিব ছিলেন সে যুদ্ধের মূল হোতা, আমাদের দেশের 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেখানে ইন্ডিয়াও আমাদের সহায়তা করেছিল। এরকম সেখানে দেখি যে আমরা বাংলাদেশ আসলে ডোমিনেশনের অবস্থায়, মানে বাংলাদেশ আসলে ডোমিনেট করতেছে সে যুদ্ধটা। তো আসলে আমরা যার গল্প যেখান থেকে শুনি, বা যে গল্পটা আগে শুনি, বা যে গল্পটা আমাদের মনে ধরে, আমরা সেটাতেই বায়াসড হয়ে যাই। আসলে মূল ঝামেলাটা লাগিয়ে গিয়েছে ওই ব্রিটিশরা কেনই ভারতকে দ্বিখণ্ডিত করে এভাবে দুই পাকিস্তানের মাঝখানে ভারতকে বসাবে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারত। তারা তো দাঙ্গা লাগানোর জন্যই হয়তো এভাবে এই ঘটনাটা করে রেখেছিল। আর আরেকটা কথা, আমরা আসলে কিন্তু ভারত বিরোধী না। দেখুন, একটা দেশের সরকার যখন কোনো অন্যায় কমান্ড করে বা কোনো অন্যায় ঘটতে দেয়, বা তার হুকুমে কোনো অন্যায় হয়, দেশের সব জনতা কিন্তু আসলে সে অন্যায়ের সমর্থন করে না। কিন্তু সরকার যেহেতু হুকুমটা দিয়েছে, তো কাজটা তো হবেই, এজন্য হয়তো হয়ে যায়। সেজন্য বলি আমরা আসলে ভারত বিরোধী না, আমরা ভারতের সরকারের বিরোধী, যখন তারা এই অন্যায়ের হুকুমগুলো করে বা আমাদের ডোমিনেশনের চেষ্টা করে। এতটুকুই। ভারত মাটির তো আসলে কোনো দোষ নেই, বা সব জনতারও দোষ নেই। আবার আমাদেরও কিছু সমস্যা আছে। আমরা অনেক সময় দল করার সময় এমনভাবে দল করার সময় আমরা আমাদের ব্রেনটা খুলে রেখে দিই। দলের প্রধান যা বলবে তাই সঠিক, তাই পরম, তাই অ্যাবসলিউট, এবং আমরা তারই পক্ষে কথা বলি, তারই পক্ষে আমরা কাজকর্ম করি। কেন ভাই? প্রশ্ন তুলতে হবে তো, সমালোচনা করতে হবে তো। তার সাথেও যা বলবে তার অ্যাবসলিউট না, সে ফেরেশতা না, সেও ভুল করতে পারে, সেও মানুষ, শয়তান তাকেও প্রলোভিত করতে পারে। কারণ আমাদের প্রথম জেনারেশন থেকেই, মানে পৃথিবীর শুরুর থেকেই শয়তান আসলে মানুষদের গাফেলতির দিকে ফেলে আসতেছিল। তো আসলে এতদিনে তো আসলে অনেক ট্রেন্ড হয়েছে, এখনও আসলে জানে কাকে কীভাবে গাফেলতির মধ্যে ফেলতে হয়। তো আমরা কারো অন্ধভক্ত হয়ে যাব না,
কেউ যা বলে তা অ্যাবসলিউট হতে পারে না, সেখানেও ভুল হতে পারে। অ্যাবসলিউট শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ, এটা ছাড়া আর পৃথিবীতে কোনো অ্যাবসলিউট কিছু নেই। তো আমরা যে দলই করি কোনো দলের অন্ধভক্ত হব না, প্রশ্ন করব। বিরোধী কেউ গঠনমূলক সমালোচনা করলে তা নিয়ে ভাববো। তো মানে অন্ধের মতো আমরা কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়বো না। এটাই আসলে আমরা আসলে সবাই দেশপ্রেমী হতে চাই, কিন্তু কীভাবে আসলে দেশপ্রেমিক হয় জেনেও হয়তো না জেনের ভান করি, আবার অনেকে জানিও না। সরকারি কর্মজীবীরা তো আশা করি শুধরে যাবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে আমার কথাবার্তার মধ্যে আপনারা করতে পারেন, কারণ আমিও তো ভুল করতে পারি। ধন্যবাদ সবাইকে।